ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেন্টেন্স কারেকশনের এই পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সেন্টেন্স কারেকশন নিয়ে আলোচনা করব, যেটি বিসিএস প্রাইমারি এনটিআরসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো চলুন কথা না পারি আমরা ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম আলোচনা সাম টাইম নিয়ে। সাম টাইম, সাম টাইম, দেখেন সাম আলাদা, টাইম আলাদা, কিন্তু এর সাথে এস বা ইয়েস কোনো কিছু নাই। সাম টাইম মানে হচ্ছে কিছু সময়। মনে রাখবেন, কিছু সময়ের ক্ষেত্রে সাম টাইম আলাদাভাবে লেখা হয়। আবার সাম টাইম একই সাথে যখন লিখবেন সাম টাইম, তখন অতীতের বা ভবিষ্যতের কিছু সময়, যখন অতীতের বা ভবিষ্যতের কিছু সময় বোঝাবে সেই ক্ষেত্রে আমরা সাম টাইম একই সাথে ব্যবহার করতে পারি। সাম টাইমস, সাম টাইমস, এই টাইমের সাথে যখন এস যুক্ত হয়ে যাবে টাইমস, আবার একই সাথে সাম টাইমস, খেয়াল রাখবেন একটা ওয়ার্ড এবং টাইমের শেষে এস, মানে একই সাথে একটা ওয়ার্ড সাম টাইম, এটা অর্থ হচ্ছে মাঝে মাঝে। আর যখন সাম টাইমস হবে, সাম টাইমস, এটি কিন্তু আমাদের কোনো গ্রহণযোগ্য হবে না, এটি কোনো ওয়ার্ড নাই, এরকম কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই। সাম টাইমস, টাইমসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এই আনকাউন্টেবল নামের সাথে এস বা ইয়েস হয় না, আমার প্লুরাল ফর্ম হয় না। তাহলে সামটাইমস এরকম কোনো ওয়ার্ড কিন্তু পৃথিবীতে নাই, অতএব এটি গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনি খেয়াল রাখবেন সাম টাইম মানে কিছু সময়, সাম, সাম টাইম আলাদা আলাদা করে কিছু সময়, সাম টাইম একই সাথে তখন অতীত বা ভবিষ্যতের কিছু সময়, আর সাম টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, আর সাম টাইমস কখন হতে পারে না, সাম টাইমস আলাদা আলাদা হতে পারে না, সেই সাথে এস যুক্ত হতে পারে না। তো এটি হচ্ছে সাম টাইম নিয়ে আমাদের একটা কনফিউশন। এবার দেখেন আমরা মেড অফ আর মেড ফ্রম কোথায় ব্যবহার করি। মেড অফ, মেড অফটা দেখেন যে মেড অফ কখন ব্যবহার করা হয়, যখন আমরা বস্তু দেখে, বস্তু দেখে যখন আমরা শনাক্ত করতে পারি না, বস্তু দেখে যখন আমরা শনাক্ত করতে পারি না, তখন কিন্তু আমরা মেড ফ্রম, এই প্রিপোজিশনটা, মেড এর পরে এই প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি বস্তু দেখে। যেমন পেপার ইজ মেড ফ্রম, আমি লিখতে পারি পেপার ইজ মেড ফ্রম, হ্যাঁ, উড। আপনি কাঠকে দেখে কি চিহ্নিত করতে পারবেন যে পেপার, বা পেপারকে দেখে কি আপনি চিহ্নিত করতে পারবেন যে পেপারটা কাঠ দিয়ে তৈরি? আপনি কিন্তু বুঝতে পারবেন না। পেপার দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে পেপারটা কাঠ দিয়ে তৈরি। সেই ক্ষেত্রে আমরা মেড ফ্রম, ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করব। আর যখন দেখবেন যে আহ, আমরা বস্তু দেখলে তার ফর্মুলা বুঝতে পারি, যেমন আমরা লিখতে পারি চেয়ার, চেয়ার ইজ মেড অফ প্লাস্টিক দিতে পারেন, প্লাস্টিক, প্লাস্টিক, চেয়ারটা দেখলেই বোঝা যায় যে ওটা প্লাস্টিক দিয়ে তৈরি, ওটা প্লাস্টিক দিয়ে তৈরি। বা চেয়ার ইজ মেড অফ উড, মানে চেয়ারটি দেখলেই বোঝা যায় যে সেটি কাঠ দিয়ে তৈরি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অফ প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি, যেটাতে বস্তুকে দেখলে তার ফর্মুলা বোঝা যাবে, বস্তুকে দেখলে তার এলিমেন্টস বোঝা যাবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অফ প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। আর বস্তুকে দেখলে যদি আমরা বুঝতে না পারি সেটা কি দিয়ে তৈরি, সেক্ষেত্রে আমরা ফর্ম প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মেড অফ এবং মেড ফর্ম নিয়ে আমাদের যে একটা দ্বিধাদ্বন্দ্ব, সেটার সমাধান। এখন আমরা যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি সেটা হচ্ছে হ্যাং, হ্যাংকে নিয়ে। হ্যাং মানে হচ্ছে ঝুলে থাকা, হ্যাং মানে কি, ঝুলে থাকা। আর হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেওয়া। তো ফাঁসি দেওয়ার ক্ষেত্রে আমরা কোন ভিটু ভিত্রিগুলো ব্যবহার করি, আর ঝুলে থাকার ক্ষেত্রে কোন ভিটু ভিত্রিগুলোকে ব্যবহার করতে পারি। তো দেখেন, যদি হ্যাং শব্দের অর্থ যদি ফাঁসি দেওয়া হয়, যদি ফাঁসি দেওয়া হয়, সেই ক্ষেত্রে তার ভিটু ফর্ম হচ্ছে হ্যাংড, হ্যাংড, মানে ইডি যোগ করলে আমরা তার ভিটু পাচ্ছি, সেই সাথে ইডিয়ে রাখবেন, সেটা হচ্ছে ভিত্রি। খেয়াল রাখবেন, ফাঁসি দেওয়া অর্থে হ্যাং এর ভিটু ফর্ম হচ্ছে হ্যাংড, আবার ভিত্রি ফর্ম হচ্ছে হ্যাংড। আর যদি ঝুলে থাকে, একটা বস্তু যদি ঝুলে থাকে, যে যদি ঝুলে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এর জায়গায় ইউ করে দিলে কিন্তু তার ভিটু এবং ভিত্তি, অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা পাচ্ছি। তাহলে হ্যাং, হাং, হাং, এটি হচ্ছে আমাদের ঝুলে থাকা, কি থাকা, ঝুলে থাকা। আর এটি হচ্ছে আমাদের ফাঁসি দেওয়া, ঠিক আছে, ফাঁসি দেওয়া। তো ফাঁসি অর্থে আমরা হ্যাংড ইডি যোগ করব, আর ঝুলে থাকার ক্ষেত্রে আমরা ইউটাকে মাঝখানে এর স্থলে বা প্রতিস্থাপন করে ইউ লাগাই দিব। তাহলে এভাবে কিন্তু হ্যাং আর হাঙ্গের যে বিষয়টা একটু আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করবেন, যদি আপনি একজন জব সিকার হন বা কোনো একজন যদি স্ট্রাগলার হন, যদি আপনি কোনো ভর্তি পরীক্ষা দিতে যান, তাহলে হ্যাং, হ্যাংড, হ্যাংড, আর হ্যাং, হাং, হাং, এই বিষয়টা অবশ্যই জানতে হবে। এবার দেখেন আমাদের যে আরো দ্বিধাদ্বন্দ্ব, সেটা হচ্ছে কি ড্রোন, ড্রোনকে নিয়ে।
এই ড্রোন মানে হচ্ছে ডুবে যাওয়া, সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া। ড্রোন মানে হচ্ছে ডুবে যাওয়া, সিঙ্ক মানে হচ্ছে ডুবে। এই যে ড্রোন আর সিঙ্কটা আমরা কোথায় ব্যবহার করব? ড্রোনটাকে আমরা ব্যবহার করবো যখন কোনো ব্যক্তি ডুবে যায়, যখন যখন কোনো ব্যক্তি ডুবে যায়। আর সিঙ্কটাকে ব্যবহার করব যখন কোনো বস্তু ডুবে যায়। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। বস্তু ডুবে গেলে সেটা হচ্ছে সিঙ্ক, আর ব্যক্তি ডুবে গেলে সেটা হচ্ছে ড্রোন। তাহলে ড্রোন এর ভি2 ফর্ম হচ্ছে ড্রোন, ভি3 ফর্ম হচ্ছে ড্রোন্ট। আবার সিঙ্ক এর ভি2 ফর্ম হচ্ছে স্যাঙ্ক, আবার এটার ভি3 ফর্ম হচ্ছে স্যাঙ্ক। খেয়াল রাখতে হবে যে সিঙ্ক মানে হচ্ছে বস্তুর ক্ষেত্রে ডুবে যাওয়ার অর্থে ব্যবহৃত হয়, আর ড্রোন মানে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, যখন কোনো ব্যক্তি ডুবে যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ড্রোন এই ওয়ার্ডটা ব্যবহার করি। আর এটার ভি2 এবং ভি3 ফর্ম হচ্ছে একই, শুধু ইডি যোগ করলে হয়ে গেল। আর এটা ভি2 এবং ভি3 ফর্ম হচ্ছে একই, শুধু মাঝখানে আই এর জায়গায় এ লাগিয়ে দিলে হয়ে গেল। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। আমাদের আরেকটা কনফিউশন যে একটা সাইড, সেটা হচ্ছে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র ইত্যাদি। এই যে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, এগুলার পূর্বে কখনো মোর হয় না, কখনো মোর হয় না, মোর হয় না আবার মোস্টও হয় না। এগুলার পূর্বে কখনো মোর হয় না আবার মোস্টও হয় না। খেয়াল রাখবেন যে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র ইত্যাদি, এগুলোর পূর্বে কখনো মোর হয় না আবার মোস্টও হয় না। কারণ এগুলা হচ্ছে আমাদের কি বলুন তো, এগুলো হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এগুলোর পূর্বে কখনো মোর হয় না, মোস্ট হয় না। আর এরপরে যদি দেখেন যে দেন রয়েছে, কি থাকে দেন, তো দেনও কিন্তু বসে না, দেনের জায়গায় আমাদের টু বসাতে হয়। কি বসাতে হয়? টু। খেয়াল রাখবেন যে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, আমাদের এটা কিন্তু একটা উইক পয়েন্ট, যে এগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু প্রবলেমগুলো একটু ফিল হয়, যে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র। খেয়াল রাখবেন সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র এগুলো নিজেরাই হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এদের পূর্বে কখনো মোর বা মোস্ট হবে না। আর পরে যদি দেন থেকে, দেনের স্থলে আমাদের টু ব্যবহার করতে হবে। যেমন আমি একটা সেন্টেন্স দেখছি, হি ইজ মোর, আমি দিলাম মোর সিনিয়র দেন মি, দেন মি। আচ্ছা দেখেন, হি ইজ মোর সিনিয়র দেন মি, এইখানে কিন্তু মোর ব্যবহার করা যাবে না। তাহলে এখানে ব্যবহার করবেন কি, হি ইজ, হ্যাঁ, সিনিয়র, আর দেনের জায়গায় আপনি কি বসাবেন? টু, তারপর সে মি যুক্ত করবেন, হি ইজ সিনিয়র টু মি, হি ইজ সিনিয়র টু মি। আপনি কিন্তু এভাবেই, এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে আমাদের কারেক্ট। আপনি এইভাবে, এই যদি এরকম থাকে তাহলে আপনি কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে মোর, মোস্ট আর দেন নিয়ে। তো অবশ্যই আপনি মোর, মোস্ট আর দেন থাকলে এগুলোকে উঠাই দিবেন। মোর তো বসবে না, সেই সাথে দেন উঠে যায়, টু বসবে। কি বসবে? টু। তা হি ইজ সিনিয়র টু মি। ঠিক আছে, তাহলে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র এগুলোর পূর্বে কখনো মোর বা মোস্ট বসে না, আর পরে যদি দেন থাকে দেনের স্থলে আমাদের টু বসাতে হয়। এভাবেই কিন্তু আমাদের সেন্টেন্সটাকে কারেকশন করতে হয়। এখন দেখেন যে প্রিফার আর প্রিফারেবল, প্রিফারেবল একই অর্থ বোঝায়, মানে অধিকতর পছন্দ করা। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? আমি একটা সেন্টেন্স দিচ্ছি যে আপনাদের ভুলটা কথা দেখা দিচ্ছি, যে আমি দেখে দেই যে আই প্রিফার আই প্রিফার টি, আমি টি দিলাম, দেন কফি, আই প্রিফার টি দেন কফি। দেখেন এই সেন্টেন্সটাকে আপনার যে ভুল রয়েছে আপনি কিন্তু সহজে ধরতেই পারবেন না, যে আই প্রিফার টি দেন কফি, আই প্রিফার টি দেন কফি। তাহলে আপনার ভুলটা কোথায়? তাহলে এই যে প্রিফার যদি থাকে তাহলে এই দেন কিন্তু আর বসবে না, এখানে টু বসবে। কি বসবে? টু। আই প্রিফার টি টু কফি, তাই না? তখন আপনাকে টু বসাতে হবে। কি বসাতে হবে? টু। তাহলে আই প্রিফার টি টু কফি, তাহলে প্রিফার বা প্রিফারেবল যদি থাকে এরপরে কখনো দেন হয় না, দেনের স্থলে আমাদের কি বসাতে হয়? টু বসাতে হয়। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রিফার আর প্রিফারেবল নিয়ে আমাদের যে কনফিউশনটা আজকে থেকে ইনশাল্লাহ দূর হয়ে গেল। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স কারেকশন, যে কোনো বাক্যে কখনো ডাবল ইন্টারোগেটিভ হয় না। আপনি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখবেন, সেখানে কখনো ডাবল ইন্টারোগেটিভ হতে পারে না। যেমন এই বাক্যটাকে ফলো করেন যে ডু ইউ নো হোয়াট হি লিভস। এই প্রথম অংশটা হচ্ছে কি বলতো আমাদের ইন্টারোগেটিভ, তারপরটা হচ্ছে আমাদের কি বলতো আমাদের অ্যাসার্টিভ, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। দেখেন ডু ইউ নো, এখানে কখনোই আপনি এই সাইনটা দিবেন না, ডু ইউ নো। তাহলে ডু ইউ নো হোয়ার হি লিভস, আর যদিও দেন তাহলে এখানে কিন্তু আপনার ফুল স্টপ ব্যবহার করতে হবে। আর এটা অবশ্যই বাকি যে অংশটা সেটা অবশ্যই আমাদের কি হতে হবে? আমাদের অ্যাসার্টিভ ফর্মে হতে হবে। ডু ইউ নো হোয়ার হি লিভস, দেখেন হির পরে ভাব, হির পরে চলে আসছে ভাব। তাহলে এখানে কিন্তু আমাদের এই যে লিভস,
হোয়ার ডাজ হি লিভ, এটা কিন্তু হবে না। এখানে অনেকে মনে করতে পারে ডাজ দেওয়া যায়, ডাজ, তারপরে হি, তা হচ্ছে লিভ। ডু ইউ নো, ডু ইউ নো দিলাম, ডু ইউ নো ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ, এটা কখনো হবে না। ভালো করে স্পষ্টভাবে দিই আপনাদের বোঝার জন্য যে আমাদের ভুলটা কোথায় হয়, সেই ভুলটাকে ধরে দেওয়ার জন্য কিন্তু আজকে আমাদের সেন্টেন্স কারেকশন, তাই না? তাহলে এটা কখনো এরকম হবে না যে ডু ইউ নো হোয়ার, হোয়ার, যে লিভস আছে ডাস হি লিভ, এরকম কিন্তু কখনোই করা যাবে না। ডু ইউ নো হোয়ার ডাস হি লিভ, এটা কখনোই এভাবে করা যাবে না। আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রথম অংশটা, ফার্স্ট যে অংশটা, সেটি আমাদের কি হবে, ইন্ট্রোগেটিভ হবে। তারপরেরটা অবশ্যই আমাদের কি অ্যাসার্টিভ হবে। যেমন হি লিভস, আপনি এখানে ডাস দিবেন না, তাহলে এখানে হি লিভস হবে। কথা বলছেন তো? ডু ইউ নো হোয়ার হি লিভস, যে প্রথম অংশ আমাদের কি হবে, ইন্ট্রোগেটিভ হবে, পরের অংশ আমাদের অ্যাসার্টিভ হবে। এই জন্য বলছে যে কোনো বাক্যে কখনো ডাবল ইন্ট্রোগেটিভ হয় না। এটা মাথায় রাখতে হবে যে কোনো বাক্যে কখনো ডাবল ইন্ট্রোগেটিভ হয় না। আচ্ছা, এরপরে সেন্টেন্স কারেকশনের এই পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স কারেকশন নারীর স্পন্দন নিয়ে। যখন দেখবো যে নারীর স্পন্দন অনুভব করা অর্থে, আমরা যখন কারো বুকের উপর শুয়ে থাকি বা কারোর সাথে যখন শুয়ে থাকি তখন বোঝা যায় তার ধুকধুকানি শব্দ, সেই ক্ষেত্রে শুধুমাত্র অনুভব করা যাচ্ছে, শুধুমাত্র অনুভব করা যাচ্ছে, এই অর্থে না যে আমি তার স্পন্দনটাকে পরীক্ষা করতেছি যে হাই হচ্ছে, হাই আছে না লো আছে। তো যখন আমরা অনুভব করব, যে নারীর স্পন্দন যখন অনুভব করব, তখন আমরা এই যে ফিল যে ওয়ার্ডটি আছে, এই ফিল ওয়ার্ডটি কিন্তু আমরা ব্যবহার করব। আর যখন নারীর স্পন্দন পরীক্ষা করা হয়, তখন কিন্তু টেক যে ওয়ার্ডটি আছে, এই টেক ওয়ার্ডটি আমাদের ব্যবহার করতে হবে। যেমন ডক্টর তো কারো নারীর স্পন্দন পরীক্ষা করে, তিনি যন্ত্রের মাধ্যমে দেখে তার যে স্পন্দনটা সেটা ঠিক আছে না বেঠিক আছে, হাই আছে না লো আছে না সমান রয়েছে। তাই সেই ক্ষেত্রে কিন্তু নারীর স্পন্দনটা পরীক্ষা করা বোঝায়। আর পরীক্ষা করার অর্থে কিন্তু আমাদের টেক এই ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আর শুধুমাত্র অনুভব করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কিন্তু যে ফিল যে ওয়ার্ডটি আছে এই ফিল ওয়ার্ডটি ব্যবহার করব। যেমন আই হিজ পালস, তাহলে এখানে আই ফিল হিজ পালস, তাই আই ফিল, এখানে আই ফিল দেওয়া যায় কারণ আমি নারীর যে স্পন্দনটা সেটা শুধুমাত্র অনুভব করতেছি। কিন্তু ডক্টর কি করে, দ্য ডক্টর টেক, মানে কি টেক মানে পরীক্ষা করে, দ্য ডক্টর টেক হিজ পালস, টেক, এখানে টেক ওয়ার্ডটি ব্যবহার করতে হবে এই কারণে যে ডক্টর কোনো রুগীর যে নারীর যে স্পন্দনটা সেটা পরীক্ষা করে সেটা হাই আছে না লো আছে না সমান আছে, তাই না? দ্য ডক্টর টেক হিজ পালস, দ্য ডক্টরের ক্ষেত্রে আমাদের টেক ব্যবহার করতে হবে। এখানে কখনো এই যে অবান্তর কিছু ওয়ার্ড যেমন এক্সামাইন, এক্সামাইন, দ্য ডক্টর এক্সামাইন, এটি হবে না। আবার সি মানে দেখা, এটিও কিন্তু হবে না। মোস্ট ইম্পর্টেন্ট একটি কিন্তু বিষয় যে এখানে এক্সামাইন হবে না, সিও হবে না। আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু এক্সামাইন আর সি দেওয়া থাকে অনেক, এক্সামাইন আর সি দেওয়া থাকে, আপনি কখনো কিন্তু এগুলো থাকলে এগুলোকে দাগাবেন না। আপনি দেখবেন যে টেক আছে কিনা, ডক্টরের ক্ষেত্রে টেক ব্যবহার করা হয়, কখনো এক্সামাইন আর সি ব্যবহার করা হয় না। আর তাছাড়া পালসের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা ওয়ার্ডের ব্যবহার করা হবে, একটা ফিল, একটা হচ্ছে টেক। ফিলটা হচ্ছে শুধুমাত্র অনুভব করার ক্ষেত্রে আর টেকটা হচ্ছে পরীক্ষা করার কাজে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আরেকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স কারেকশন যে ওয়ান অফ বাক্যের সাবজেক্ট হলে এরপর প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন হয়, কিন্তু তার ভাবটি সবসময় সিঙ্গুলার হয়। দেখেন, যদি ওয়ান অফ কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে এরপরে যে আমাদের এরপর অবশ্যই আমাদের প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন হয়, কিন্তু তার যে ভাবটি সেটি সবসময় সিঙ্গুলার হয়। দেখেন, আমরা এক্সাম্পল দেখলেই কিন্তু বুঝতে পারবো। যে এখানে দেখেন যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দেখেন ওয়ান অফ, এই যে ওয়ান অফ রয়েছে, এখানে ওয়ান অফ রয়েছে, এরপরে যে ফ্রেন্ডস, এটা কিন্তু হচ্ছে প্লুরাল, এটা কি প্লুরাল, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা প্লুরাল ফর্মে আছে না নাই? তাহলে আপনি দেখবেন যে প্লুরাল ফর্ম আছে, এই জন্য আপনি হয়তো এখানে আর বসাতে চাবেন বা ওয়ার বসাতে চাবেন, কিন্তু এই ভুলটি কখনো করা যাবে না। এখানে অবশ্যই আপনাকে একটা সিঙ্গুলার ভাব বসাতে হবে। তাহলে ওয়ান অফ এর পরে যদি প্রোনাউন থাকে বা যদি নাউন থাকে সেগুলো অবশ্যই প্লুরাল ফর্ম হবে, এবং এর পরের যে ভাবটা সেটা অবশ্যই সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে এখানে ইজ ব্যবহার করতে হবে, যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার যে ওয়ান অফ এর পরে সাবজেক্ট হলে সেটি অবশ্যই প্লুরাল ফর্ম হবে, এবং ভাবটা অবশ্যই কি বলুন তো সিঙ্গুলার ফর্ম হবে, তার পরবর্তী যে ভাবটা সেটা অবশ্যই সিঙ্গুলার ফর্ম হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স কারেকশন যেটা দেখা যায় বিভিন্ন চাকরি পরীক্ষায় বেশি বেশি করে আসে, এরকম টাইপের একটি সেন্টেন্স কারেকশন। তো দেখেন যে কোনো ইনডেফিনিট প্রোনাউন
এখানে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন বলতে বোঝানো হয় যে প্রোনাউনগুলো নির্দিষ্ট নয়, যে প্রোনাউনগুলো নির্দিষ্ট নয় সেই প্রোনাউনগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। কোনো ইনডেফিনিট প্রোনাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্বটি সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। এখন ইনডেফিনিট প্রোনাউনগুলোকে কিন্তু আপনাকে জানতে হবে। ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো? যেমন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিথিং, তাই না? এই যে এগুলো রয়েছে, নাথিং, তাহলে এগুলো এই যে নোবডি, নো ওয়ান, নান, নাথিং, সামথিং, এনিথিং, এনিবডি, এনিওয়ান, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো সবগুলো হচ্ছে কিন্তু আমাদের ইনডেফিনিট প্রোনাউন। আপনি এই প্রোনাউনগুলো দেখে বুঝতে পারবেন না যে নির্দিষ্ট করে কোন ব্যক্তিকে বোঝানো হচ্ছে বা কোন বস্তুকে বোঝানো হচ্ছে। এই জন্য এই প্রোনাউনগুলোর নাম হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। সেই ইনডেফিনাইট প্রোনাউনগুলো যদি কোনো একটা বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভাবটি অবশ্যই সবসময় কি হবে, সিঙ্গুলার ফর্ম হবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে এভরিবডি, কি রয়েছে এখানে, এভরিবডি লাভ অ্যান্ড অনেস্ট ম্যান। আপনি এখানে কি লাভে রাখবেন না লাভস দিবেন? তাহলে এটা অবশ্যই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আপনাকে দেখতে হবে যে এটা পারসন অনুপাত কি থার্ড পারসন, এবং এটাকে সবসময় সিঙ্গুলার ফর্মে রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আপনি এখানে কি করবেন, লাভস দিবেন, যেহেতু সিঙ্গুলার নাম্বার আবার থার্ড পারসন, সেক্ষেত্রে লাভস হবে। তাহলে এভরিবডি লাভস অ্যান্ড অনেস্ট ম্যান। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আপনাকে প্রথমেই জানতে হবে যে ইনডেফিনিট প্রোনাউন কোনগুলা। সেই ইনডেফিনিট প্রোনাউনগুলো যদি কোনো একটা বাক্যের সাবজেক্ট হয় তাহলে অবশ্যই ভার্বটা আমাদের সিঙ্গুলার ফর্ম হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। ডিয়ার ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের সেন্টেন্স কারেকশন, যদি আমরা কোনো কোথাও যদি লিখি যে ইনস্ট্রুমেন্ট দিয়ে, ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র দিয়ে যে লিখি, যেমন আমি এখানে কলম দিয়ে ক্লাসটা করতেছি, এই কলমটা হচ্ছে কিন্তু আমার একটা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র। এই যে মার্কার দিয়ে লিখতেছি এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। আর যখন আমি তার উপাদান দিয়ে লিখবো, তার এলিমেন্টস দিয়ে লিখবো, যেমন ইঙ্ক, কলমের ভিতরে কি থাকে, ইঙ্ক থাকে, কালি থাকে, কালি দিয়ে যখন আমি লিখবো তখন প্রিপোজিশন হিসেবে আমাকে ইন প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। তাহলে ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি আমি লিখি, যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে বা যন্ত্রটা দিয়ে যদি আমি লিখি তাহলে যন্ত্রের ক্ষেত্রে আমাকে উইথ প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আর যন্ত্রের ভিতরে যে উপাদানটা দিয়ে যদি লিখি আমি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ইন প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। কারণ যন্ত্রের ভিতরে থাকে কি, ইন, আর ভিতরে বোঝাতে ইন প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। তা দেখেন, ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র দ্বারা লিখলে উইথ, এলিমেন্ট বা উপাদান দ্বারা লিখলে ইন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। যেমন দেখেন যে আই রাইট পেন, কি আছে বলেন তো, পেন। এই যে পেনটা, তাহলে এই ক্ষেত্রে আমি আই রাইট উইথ পেন, উইথ পেন ব্যবহার করতে পারি, আই রাইট উইথ পেন। আর যখন আই রাইট ইঙ্ক, কালি দিয়ে, তখন হবে ইন ইঙ্ক, আই রাইট ইন ইঙ্ক। এই ক্ষেত্রে আমাকে ইন প্রিপোজিশনটি লিখতে হবে। এভাবে লিখলে কিন্তু সেন্টেন্স কারেকশন হবে। তাহলে আমরা যখন ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র দিয়ে লিখবো সেই ক্ষেত্রে উইথ প্রিপোজিশন ব্যবহার করব, আর তার উপাদান দিয়ে যখন লিখবো তখন সেক্ষেত্রে ইন প্রিপোজিশনটি ব্যবহার করব। আশা করি এই বিষয়টা আপনাদের একেবারে জলভাত হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, সেন্টেন্স কারেকশনের একেবারে সর্বশেষ পর্যায়ে আমরা এসে গেছি। যে গুরুত্বপূর্ণ সেন্টেন্স কারেকশনগুলো আমাদের বিসিএস প্রাইমারি এবং এনটিআরসিতে আসে, সেই গুরুত্বপূর্ণ সেন্টেন্স কারেকশনগুলোর একেবারে চূড়ান্ত লেভেলে আমরা এসে পৌঁছেছি। এখন আমাদের সর্বশেষ যেটা, সেটা হচ্ছে হ্যাড বেটার। এখন হ্যাড বেটার এবং উড রেদার, হ্যাড বেটার এবং উড রেদার এর পর সবসময় ভাবের বেস ফর্ম হয়। দেখেন, ভাবে বেস ফর্ম হয়, যদিও লেখাগুলো একটু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। যে হ্যাড বেটার এবং উড রেদার এর পর সবসময় ভাবে বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে কি, একেবারে সদ্যজাত, সদ্যজাত, তার সাথে কখনো এস বা ইয়ে যুক্ত হবে না, বা টেন্স ভিত্তিক তার কোনো পরিবর্তন হবে না। আমরা একটা ভার্বকে বেস ফর্ম কখন বলতে পারি, যখন ওই ভার্বটার টেন্স অনুসারে তার কোনো পরিবর্তন হয় না, সাবজেক্ট বা পার্সন অনুপাতে কোনো পরিবর্তন হবে না, আর সেটা নাম্বার অনুপাতেও যখন কোনো পরিবর্তন হয় না, আমরা সেটাকে বলি কি, বেস ফর্ম। কি বলি, বেস ফর্ম। তাহলে এই যে হ্যাড রেদার, যেটা হ্যাড রেদার এবং উড রেদার, হ্যাড বেটার এবং উড রেদার, এগুলা মোটামুটি একই অর্থ বহন করে। হ্যাড বেটার মানে হচ্ছে কি উত্তম, আর উড রেদার মানে হচ্ছে বরং, কিছুটা একই বোঝায়। তাহলে এই ক্ষেত্রে দেখেন, ইউ হ্যাড বেটার স্টে, এখানে স্টে লিখবেন, স্টে, ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তোমার বাসা থাকা হচ্ছে উত্তম, ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম। আর ইউ উড রেদার স্টে, একই ব্যবহার করতে পারে, ইউ উড রেদার স্টে অ্যাট হোম, তোমার বরং বাসা থাকা ভালো। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এই যে হ্যাড বেটার এবং উড রেদারের পরে ভাবে অবশ্যই অবশ্যই বেস ফর্ম হবে।
আর বেস ফর্মটা একটু মনে রাখেন যে বেস ফর্ম কখনো পরিবর্তন হয় না। যখন দেখবেন যে কোনো একটা ভার্বের টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী কোনো পরিবর্তন হয় না, আমরা তখন সেটাকে বলবো কি ভার্বের বেস ফর্ম। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের সেন্টেন্স কারেকশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যেহেতু আপনাদের জন্য আমার এই আজকের আয়োজন, তাহলে অবশ্যই একটু ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ। এই আশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।